JNVST অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস শুরু হচ্ছে নিশ্চিত নবোদয় বইয়ের থেকে। তোমাদের যাদের কাছে বইটি আছে 267 পৃষ্ঠা খুলবে, হাতে খাতা নেবে, কলম নেবে। CW-তে আমি যে অঙ্কগুলি তোমাদের এখন দেখাবো সেই অঙ্কগুলি তোমরা নোট করবে CW কালো কালি দিয়ে, নির্দিষ্ট কালির পেন দিয়ে CW করবে এবং জমা করবে আমাকে। আজকে আমাদের 21 দাগ থেকে অঙ্ক করার কথা। আগের দুটি ক্লাসে আমরা 1 থেকে 10 করেছি, 11 থেকে 20 দাগ করেছি। তো 21 দাগ থেকে শুরু করব। 21 দাগের সমস্যাটি দেখা যাক। এখানে 21 দাগের সমস্যাটি পাচ্ছি। তার আগে আমরা গ্রাফটাকে দেখব। এই বরাবর কি আছে দেখা যাক, উপার্জন অর্থাৎ আয়। এই বরাবর কতগুলো ব্যক্তি দেওয়া আছে, ক ব্যক্তি, খ ব্যক্তি, গ ব্যক্তি, ঘ ব্যক্তি, উম ব্যক্তি, চ ব্যক্তি। তো এই ব্যক্তিদের আয় দেওয়া আছে এক একজনে। তো এবার আমরা দেখব প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে নিচের গ্রাফে নির্দেশিত সর্বাধিক উপার্জনকারী ব্যক্তি অন্যদের সাথে মনোমালিন্যের কারণে একা একা নিজের সমস্ত উপার্জন দিয়ে একটি উপহার কিনলো। তাহলে সর্বোচ্চ উপার্জন তো আমাদের এখানে 70 টাকা দেখতে পাচ্ছি। সেটাকে সেটা করেছে চ। তাহলে চ ব্যক্তি কত টাকা উপার্জন করলো? চ ব্যক্তি উপার্জন করলো 70 টাকা। এই পর্যন্ত আমরা দেখলাম। এরপরে বলেছে যে অন্য ব্যক্তিরা তাদের সকল উপার্জন একত্রিত করে একটি উপহার কিনবে। তাহলে এই বাকি যারা আছে এরা কিন্তু একটা গিফট কিনেছে এদের সমস্ত উপার্জন একত্রিত করে। তাহলে এবার আমরা আসি যে ক ব্যক্তি কত উপার্জন করেছে। দেখো তো, ক ব্যক্তি উপার্জন করেছে, এখান থেকে সোজা যাও, গিয়ে এখানে আসো, 60 টাকা উপার্জন করেছে। খ ব্যক্তি কত উপার্জন করেছে, এখানে এসে দেখো, খ ব্যক্তি উপার্জন করেছে 30 টাকা। গ ব্যক্তি কত উপার্জন করেছে দেখো তো, 50 টাকা। গ ব্যক্তি উপার্জন করেছে 50 টাকা। ঘ ব্যক্তি কত উপার্জন করেছে, 40 টাকা। আর উম ব্যক্তি উপার্জন করেছে 50 টাকা। উম ব্যক্তি করেছে 50 টাকা। তাহলে এদের এই 1 2 3 4 5 জন যোগ করো। এই 5 জনেরটা যোগ করে দিয়ে এবার এখানে যোগ করলাম, 0 0 0 0। এই 6 আর 3 9, 9 আর 5 14 আর 4 18, 18 আর 5 23। 230 টাকা দিয়ে এরা গিফট কিনেছে। আর চ নিজে নিজে যেটা কিনেছিল সেটা 70 টাকা দিয়ে কিনেছিল। তাহলে এই 230 টাকাটা এই টাকার গিফট, এই 230 টাকার গিফট আর এই 70 টাকার গিফট কোনটা দামি? এইটা দামি। এইটার তুলনায় কত বেশি দাম দিয়ে কিনেছে মাইনাস করে দাও। তাহলে 0 7 আর 6 160 টাকা বেশি দামি। তাহলে এখানে বলেছে উপহার দুটির মূল্যের পার্থক্য কত? উপহার দুটির মূল্যের পার্থক্য 160 টাকা। তাহলে এবার আমরা কি লিখবো? এখানে উত্তর হিসেবে তুমি লিখবে যে নির্ণয় উত্তর উপহার। এর পরের প্রশ্নগুলোতে আমি মুখে বলবো, তোমরা লিখে নেবে। উপহার দুটির মূল্যের পার্থক্য, মূল্যের পার্থক্য 160 টাকা। কমপ্লিট হয়ে গেল। যাব 22 দাগের সমস্যা। এখানে গ্রাফটাকে আগে দেখি। অঙ্ক, বাংলা, অঙ্ক, ইংরাজি, বিজ্ঞান, ইতিহাস অর্থাৎ সাবজেক্ট গুলো এখানে আছে। প্রাপ্ত নম্বর, তাহলে এইখানে আমরা দেখছি বাংলায় প্রাপ্ত নম্বর 30, অঙ্কের প্রাপ্ত নম্বর 70, ইংরাজির প্রাপ্ত নম্বর 50, বিজ্ঞানের প্রাপ্ত নম্বর 40, ইতিহাসে 60। এই তো। তাহলে
এবার বলছে নিচের গ্রাফ অনুযায়ী এবছর ফাইনাল পরীক্ষায় সম্রাটের মোট প্রাপ্ত নম্বর কত। তাহলে সম্রাট যে নম্বর পেয়েছে তার মধ্যে বাংলায় সে পেয়েছে কত, বাংলায় পেয়েছে 30। অঙ্কে সে কত পেয়েছে, অঙ্কে পেয়েছে 70 পেয়েছে। ইংরাজিতে কত পেয়েছে, 50 পেয়েছে। ইংরাজিতে সম্রাট 50 পেয়েছে। বিজ্ঞানে কত পেয়েছে, 40। বিজ্ঞানে পেয়েছে 40। ইতিহাসে কত পেয়েছে, 60। ইতিহাসে সম্রাট পেয়েছে 60। এবার সম্রাটের এই নম্বরগুলোকে যোগ করো, 0 0 0 0 0, 3 আর 7 10 আর 5 15, 15 আর এদিকে 10 25, 290। তাহলে এবছর সম্রাটের উত্তর হিসেবে কি লিখবে, এবছর সম্রাটের ফাইনাল পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে 250। এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। যাব পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যায় চলে আসো। 23 দাগ। অরণ্য আর সাজুর সঞ্চয়ের পরিমাণ সমান হলে সকলের মিলিত সঞ্চয় কত হবে। তাহলে এই যে ব্যক্তি অরণ্যদের নাম আর এই হচ্ছে তাদের সঞ্চয়। তাহলে অরণ্য আর সাজু, দেখো অরণ্যের নম্বরটা দেয়া নেই, সাজুর নম্বরটা দেওয়া আছে। সাজু কত পেয়েছে আগে সেটা নির্দেশ করি, 60। তাহলে অরণ্য পাবে 60। এবার বলেছে যে সকলের মিলিত সঞ্চয় কত। ও এখানে নম্বর নয়, এটা সঞ্চয় আছে, সঞ্চয়। তাহলে সাজু আয় করেছে 60 টাকা, অরণ্য 60 টাকা। তাহলে সাজু আয় করেছে 60 টাকা, রাজু আয় করেছে কত, 70 টাকা। রাজু 70 টাকা। তামু বা তামিম আয় করেছে 50 টাকা। অঙ্কিতা আয় করেছে কত, 30 টাকা। 30 টাকা। অরণ্য আয় করেছে 60 টাকা, অরণ্য আয় করেছে 60। আর নটু আয় করেছে 70। এই সবকটাকে এবার যোগ করে দিতে হবে। যোগ করি, এখানে যোগ করো, সব কটা শূন্যকে এখানে বসাও। 6 আর 7 13, 13 আর 5 18, 18 আর 3 21, 21 আর 6 27, 27 আর 7 34, 340। সকলের মিলিত সঞ্চয় কত, এত টাকা। তাহলে 340 টাকা কোন অপশনে আছে দেখো তো, ডি অপশনে রয়েছে। আগের অঙ্কগুলো কিন্তু আমরা অপশনগুলোকে খুঁজে বের করিনি। তাহলে সম্রাটের এইবার পরীক্ষায় 250 ছিল, এর আগেরটায় কি ছিল, 160 টাকা। এই যে ডি অপশনে ছিল। অপশনগুলোকে আমাদের গোল করা হয়নি, তাই তো। এবার 24 দাগের সমস্যায় চলে আসবে। 24 দাগে কি আছে, যে জীবগুলোর এখানে নাম দেওয়া আছে, এখানে তাদের সংখ্যা দেওয়া আছে। তাহলে নিচের গ্রাফ অনুযায়ী পাখির তুলনায় অন্যান্য জীবের সংখ্যা কয়টি কম আছে। আগে পাখি কি কি আছে দেখি, টিয়া পাখি, ময়না পাখি, হাঁস পাখি, মুরগি পাখি। তাহলে এই পাখিদের সংখ্যা কত আগে নির্ণয় করতে হবে। তাহলে টিয়া পাখি কয়টা আছে দেখি, টিয়া পাখি আছে 60টি। ময়না পাখি কয়টা আছে, 40টি। ময়না পাখি 40টি। হাঁস এক প্রকারের পাখি, এটি 60টি আছে। হাঁস আছে 60টি। আর মুরগিও এক ধরনের পাখি, 30টি আছে। মুরগি আছে 30টি। এদেরকে যোগ করে দাও। যোগ করলে পাচ্ছি 0, 6 আর 4 10 আর 9 19, 190টি। আর জন্তু, তাই তো, জীব জন্তু অন্যান্য জীব হচ্ছে কি কি আছে, বেজি আছে আর সাপ আছে। বেজি কয়টা আছে, 20টি। বেজি 20টি।
আর সাপ 70টি, সাপ আছে 70টি, দুটোকে যোগ করো, যোগ করলে হচ্ছে 90টি। তাহলে 190টি আছে পাখি, অন্যান্য জীব আছে 90টি, তাদের পার্থক্য কত হচ্ছে? 100টি হচ্ছে, বিয়োগ করলাম। তাহলে এখানে 100টি এই অপশনে রয়েছে। আমরা সহজেই উত্তর পেয়ে গেলাম। অঙ্কটা খুবই সহজ ছিল, ইম্পর্টেন্ট অঙ্ক। 25 দাগে আসুন। 25 দাগে আছে যে ফলের নাম আর ফলের সংখ্যা, গায়ে কাঁটাযুক্ত ফলের সংখ্যা অন্যান্য ফলের সংখ্যার মধ্যে প্রভেদ কত? তাহলে গায়ে কাঁটা আছে কার কার দেখি। লিচুর গায়ে কাঁটা আছে, কাঁঠালের গায়ে কাঁটা আছে। তাহলে লিচু আছে কয়টা? লিচু আছে 50টা। লিচু 50টা। কাঁঠাল আছে কয়টা? কাঁঠাল আছে 60টা। কাঁঠাল 60টা। এই দুটোকে যোগ করো, যোগ করলে হচ্ছে 0 110টা। অন্যান্য ফল, অন্যান্য ফলের মধ্যে পাচ্ছি কি? আম। এই যে আম, আম আছে কয়টি? 60টি। আম 60টি। জাম 40টি। জাম পাচ্ছি 40টি। কলা 20টি। কলা পাচ্ছি 20টি। আর তরমুজ পাচ্ছি 30টি। তরমুজ 30টি। যোগ করো, এদের যোগ করে দাও। এদের যোগ করলে পাচ্ছি 0, 6 4 10 আর 2 12 আর 3 15, 150টি। তাহলে এগুলো আছে কাঁটাযুক্ত 110টি, আর অন্যগুলো আছে 150টি। বিয়োগ করলে কত হচ্ছে? 0 4 40টি। তাহলে বিয়োগ করে আমরা 40 পেয়েছি উত্তর। তাহলে অন্যান্য ফলের সংখ্যা আর তরমুজ এই গায়ে কাটা আছে এদের ফলের যে সংখ্যা তাদের পার্থক্য হচ্ছে 40। সি অপশনে রয়েছে, গোল করে দিয়েছি। যাব পরের পৃষ্ঠাতে। 270 পৃষ্ঠায় আসো, বই সামনে রাখো, সিডাব্লিউ করো, যে কালি বলেছি সেই কালি দিয়ে। এবার প্রতিটি পোশাক 2 পিস করে কিনতে মোট কত টাকা খরচ হবে? আচ্ছা, প্রত্যেকটা একটা করে কিনতে কত খরচ হয় সেটা আগে দেখি। তাহলে জামায় খরচ কত? জামায় খরচ 60 টাকা। প্যান্টে খরচ কত? প্যান্টে খরচ 40 টাকা। আর গেঞ্জিতে খরচ পড়েছে 70 টাকা। চুড়িদারে খরচ কত পড়েছে? 50 টাকা। আর জ্যাকেটে খরচ পড়েছে কত? 60 টাকা। আর মোজায় খরচ পড়েছে কত? 30 টাকা। এবার এদের সবকটাকে একসাথে যদি যোগ করি, একটা একটা করে যদি কিনি, তাহলে কত খরচ পড়ছে দেখো তো। যোগ করলে 0 হচ্ছে, 6 4 10 আর 7 17 আর 5 22, 22 আর 6 28, 29 30 31, 310 টাকা। তাহলে একটা একটা করে কিনলে 310 টাকা হয়, দুটো দুটো করে কিনলে তার দ্বিগুণ টাকা হবে। তাহলে 0 2 620 টাকা হবে। 620 টাকা ডি অপশনে পাওয়া গেছে। তাহলে সব কটা অঙ্ক কিন্তু আমাদের মিলে যাচ্ছে। যাব পরবর্তী সমস্যা। 27 দাগে আসে। সবজির নাম দেওয়া আছে আর তাদের ওজন দেওয়া আছে, তাই তো? নিচের গ্রাফের প্রতিটি সবজির দাম প্রতি কেজিতে নির্দেশিত আছে, এক এক কেজির দাম। তাহলে 1 কেজি করে সকল প্রকার সবজি কেনার কথা ছিল, কিন্তু অঙ্কিতা সেটা না করে সব টাকা দিয়ে পটল কিনলো। সে কত কেজি পটল কিনতে সমর্থ হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা আমরা পেলাম। তাহলে সব কটাই যদি কিনতে হয়, বলছে যে 1 কেজি করে সকল প্রকার সবজি কেনার কথা ছিল, তাহলে কত টাকার কেনার কথা ছিল দেখি। প্রথমে আলুতে আসো। আলু যদি 1 কেজি কিনি,
তাহলে তার দাম পড়বে 60 টাকা। 60 টাকা। পটল যদি 1 কেজি কিনি 10 টাকা, পটল 1 কেজির দাম 10 টাকা। শশা 1 কেজির দাম কত? 40 টাকা। শশা 1 কেজির দাম 40 টাকা। ঝিঙে যদি 1 কেজি কিনি 70 টাকা পড়বে। ঝিঙে 1 কেজির দাম 70 টাকা। এই যে 70 টাকা দেখা যাচ্ছে এখানে। তাহলে বিট 1 কেজির দাম পড়বে 50 টাকা। বিট 1 কেজির দাম পড়বে 50 টাকা। গাজর, গাজর যদি 1 কেজি কিনি তার দাম পড়বে, এখানে গাজরের দাম পড়ছে 60 টাকা। গাজর 1 কেজির দাম পড়বে 60 টাকা। আর মূলো 1 কেজি যদি কিনি তার দাম পড়বে 30 টাকা। মূলো 1 কেজির দাম পড়বে 30 টাকা। এবার এই সবকটাকে একসাথে সব 1 কেজি করে কিনলে কত টাকা হচ্ছে যোগ করতে হবে। 0 0 0 0 0 0 0 শূন্য বসালাম। 6 আর 4 10 আর 1 11 আর 7 18 আর 5 23, 23 আর 6 29 আর 3 32, 320 টাকা। তাহলে সব যদি 1 কেজি করে কিনি 320 টাকা খরচ হবে, এই তো, ব্যাস হয়ে গেল। এবার আসা যাক, বলছে যে সে যদি না কিনে সব টাকা দিয়ে পটল কেনে, এই 320 টাকা দিয়ে সে পটল কিনবে। 1 কেজি পটলের দাম কত? 1 কেজি পটলের দাম 10 টাকা। দেখো এখানে চিহ্নিত করে দিচ্ছি আমি, এই গেলাম এই গেলাম, 10 টাকা। তাহলে 10 টাকা করে পটলের কেজি হলে 3 10 30 0 2, 32 কেজি পটল কিনতে পারবে। তাহলে উত্তর হিসেবে লিখতে হবে কি, সে কত কেজি পটল কিনতে সমর্থ হবে? সে 32 কেজি পটল কিনতে সমর্থ হবে। কোথায় আছে? বি অপশনে আছে। বি অপশনটাকে সঠিক করে দিলাম। 28 দাগে চলে যাবে। 28 দাগে কি আছে? গল্পটা কি পাচ্ছি আমরা? পশুদের আর সংখ্যা, পশুর নাম আর সংখ্যা। সিংহ খেতে পারে এমন পশুর সংখ্যা কতগুলি আছে? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সিংহ হাতিকে খেতে পারবে না, গরুকে খেতে পারবে, মহিষকে খেতে পারবে, ছাগলকে খেতে পারবে, হরিণকে খেতে পারবে। সিংহ তো সিংহকে খাবে না, গন্ডারকেও খেতে পারবে না, কুমিরকেও খেতে পারবে না। তাহলে সিংহ খেতে পারবে গরু, মহিষ, ছাগল, হরিণ। তাহলে এদের সংখ্যা কত? গরু, মহিষ, ছাগল আর হরিণ এদেরকে খেতে পারবে। তাহলে গরু আছে কয়টা দেখো তো? গরু আছে 60টি। মহিষ আছে কয়টা? 20টি। 20টি। ছাগল আছে কয়টা? 70টি। আর হরিণ আছে কয়টা? 40টি। এই, তাহলে এবার এদেরকে যোগ করে দাও। 0 0 0 0, এই 0, 6 আর 2 8 আর 7 15 আর 4 19, 190টি আছে। সি অপশনটাকে আমরা সঠিক করে দেব। তাহলে সি অপশনে কিন্তু আমরা সঠিক উত্তরটিকে পেয়ে গেলাম। যাব পরবর্তী সমস্যা 29-এ। ব্যক্তিদের নাম দেওয়া আছে ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ, আর কত কিলোমিটার যেতে পারে। এবার দেখো, সর্বাধিক দূরত্ব অগ্রসর হওয়া ব্যক্তির থেকে সর্বনিম্ন দূরত্ব অগ্রসর ব্যক্তি কত দূরে অবস্থিত আছে। সর্বাধিক আছে এখানে কত? সর্বাধিক আছে 120 কিলোমিটার। আর সর্বনিম্ন যে গেছে সে আছে 20 কিলোমিটারও। তাহলে এদের দুজনের দূরত্বের পার্থক্য কত? 100 কিলোমিটার। 100 কিলোমিটার এদের দূরত্বের পার্থক্য হলো। এই সহজ অঙ্ক ছিল। 30 দাগেরটায় আসা যাক। প্রথম ছাত্রের তুলনায় শেষ ছাত্র গড়ে কত কম পেয়েছে। তাহলে এই দিক বরাবর ছাত্রদের নাম, এই দিক বরাবর নম্বরের গড়। তাহলে গড় নম্বর, প্রথম ছাত্র হচ্ছে এ আর শেষ হচ্ছে এ। তাহলে এ পেয়েছে 120,
আর জি পেয়েছে কত, 80। তাহলে পার্থক্য কত, 40। এই হচ্ছে পার্থক্য পেয়ে গেল, এই হচ্ছে পার্থক্য। এই 31 দাগ। সব কয়টি শহরের জনসংখ্যার গড় কত? তাহলে দেখো, এই একটা শহর দিল্লি, গড় মানে সমষ্টি করতে হবে, তাকে ভাগ করতে হবে, তাই তো? তাহলে দিল্লিতে কতজন আছে? দিল্লিতে আছে 120 জন। 120,000 আর কি, জন না। আর জয়পুরে কত আছে? জয়পুরে আছে 80,000। পুনেতে কত আছে? 40,000। আগ্রায় কত আছে? 100,000। আগ্রায় আছে 100,000। কলকাতায় কত আছে? 20,000। কলকাতায় আছে 20,000। চেন্নাইতে কত আছে? 60,000। মুম্বাইতে কত আছে? 80,000। এদের এবার সমষ্টি আগে নির্ণয় করে নিতে হবে। মোট কত জনসংখ্যা? সব শূন্য বসাও। 2 আর 8 10 হচ্ছে 14, আর 2 16, আর 6 22, আর 8 30, হাতে 3, 4 আর 1 5, 500,000। এবার শহর কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এবার কি করতে হবে? গড় মানে কি করতে হবে? গড় ইকুয়াল টু এই 500কে ভাগ করে দাও 7টা শহর দিয়ে। তাহলে 7 7 49 থাকলো 1। তাহলে 7 অক্ষে 7 থাকলো 3, দশমিক নিলাম 0। 4 7 28 থাকলো 2, 20। 3 7 দুগুণে 14 থাকলো 6। তাহলে 71.42, 71.4285 এইখানে মিলছে। এখানে এখানে যদি শূন্য দিই, 7 8 56 থাকলো 4, 40, 5 7 35, মিলবে না, ভাগটা চলতে থাকবে। তাহলে এইটা হবে আমার সঠিক উত্তর। গড় নির্ণয় করলাম। তাহলে গড় চ্যাপ্টারের অঙ্ক সরাসরি পরীক্ষায় না আসলে এই গ্রাফের মধ্যেও তো আসতে পারে। পরবর্তী সমস্যায় চলে যাব আমরা। পরবর্তী সমস্যা 32 দাগ। হাবড়া থেকে নিকটবর্তী এবং দূরবর্তী শহর দুটির মাঝে দূরত্ব কত? তাহলে হাবড়া থেকে নিকটবর্তী এবং দূরবর্তী, দিল্লি জয়পুর সবকটা দূরত্ব কিন্তু হাবড়া থেকে কত দূরে অবস্থিত? তাহলে সবচেয়ে দূরবর্তী শহর হচ্ছে জয়পুর। জয়পুর 120 কিলোমিটার দূরে। আর নিকটবর্তী কোনটা আছে? সবচেয়ে কাছে আছে 20 কিলোমিটার দূরে। সেটা কোনটা? কলকাতা। কলকাতা 20 কিলোমিটার দূরে। এদের পার্থক্য হচ্ছে 100 কিলোমিটার। একদম সহজ অঙ্ক ওটা। 32 দাগের পরে 33 দাগে আসে। অ আ হ্রস্ব দীর্ঘ হ্রস্ব দীর্ঘ, এইগুলো হচ্ছে ব্যক্তি, আর এদের অর্থের পরিমাণ মানে এদের কাছে কত টাকা করে আছে। বলছে হ্রস্ব আর হ্রস্বই এর মোট অর্থের পরিমাণের অর্ধেক দিয়ে একটি ঘড়ি কিনতে হবে। তাহলে হ্রস্ব এর কাছে কত টাকা আছে? 70 টাকা আছে। 70 টাকা আছে। আর হ্রস্ব এর কাছে কত আছে? হ্রস্ব এর কাছে আছে 20 টাকা। 20 টাকা। তাহলে এদের দুজনের কাছে 90 টাকা। তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, 45। ভাগটা করে নাও নিজে। এই অর্ধেক পরিমাণ অর্থ দিয়ে ঘড়ি কিনতে হবে, আর বাকি টাকা দুইজনের সমান ভাগ করে নেবে। প্রত্যেকে কত করে পাবে? আরো 45 টাকা থাকবে। 45 টাকার ঘড়ি কিনবে, আর 45 টাকা তাদের কাছে থাকবে। এটা আবার দুইজনে ভাগ করে নেবে। তাহলে 45কে 2 দিয়ে ভাগ করব। দেখো, 2 দুগুণে 4, 5, 2 দুগুণে 4, 1.05, 22.5 টাকা করে প্রত্যেকে পাবে। এই একদম সহজ অঙ্ক ছিল, কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। ব্যাপারটা বুঝতে পারলে এদের দুইজনের মোট টাকার অর্ধেক টাকা তারা ঘড়ি কিনেছে, আর অর্ধেক টাকা দুইজনে ভাগ করে নিয়েছে। প্রত্যেকে পেয়েছে 22.5 টাকা করে। এই জায়গায় পেয়েছে।
এবার যাব 34 দাগে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনির দিন, আর এখানে দর্শনার্থীদের সংখ্যা। তাহলে একটি মন্দিরে এক সপ্তাহে দর্শনার্থীদের সংখ্যার হিসাব থেকে বলো সব থেকে বেশি ভিড় হয়েছে যেদিন, তার থেকে কতজন কম এসেছিল শনিবারে। তাহলে সবচেয়ে বেশি ভিড় হয়েছে এটা, 70 জন এসেছিল, আর শনিবারে এসেছিল 40 জন। কতজন কম এসেছিল? 30 জন কম এসেছিল। তাহলে 30,000, এখানে 1000 জন, হ্যাঁ, তাহলে 30,000 জন, এটা ডিরেক্ট হবে। পরবর্তী সমস্যা 35 দাগে আসে। সুবলের প্রথম 6 দিনের আয়ের গড় থেকে শেষের দিনের আয়ের পরিমাণ কত বেশি? তাহলে প্রথম 6 দিন, এই যে 6 দিন, এই 6 দিনের গড় নির্ণয় করো, তার থেকে শনিবারেরটা কত বেশি সেটা করতে হবে। তাহলে করা যাক। রবিবারে কত হচ্ছে? 40। সোমবারে কত হচ্ছে? 50। সোমবারে 50। মঙ্গলবারে কত? 40। মঙ্গলবারে 40। বুধবারে কত? 20। বুধবারে 20। বৃহস্পতিবারে কত? 60। বৃহস্পতিবারে 60। শুক্রবারে কত? 30। শুক্রবারে 30। এবার এই কটাকে যোগ করব। এই কয়দিনের যোগ করতে হবে? প্রথম 6 দিন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। তাহলে এই 0 করলাম, 4 আর 5 9, 9 আর 4 13, 13 আর 2 15, 15 আর 6 21, আর 3 24। কয়দিন? 6 দিন। 6 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে, 4 6 24, 0 এখানে বসিয়ে দিলাম, 40। তাহলে গড় কত হলো? 40। আর শনিবারের শেষের দিনের আয় কত? 70 টাকা। তাহলে শেষের দিনের আয় থেকে এই গড়টাকে বিয়োগ করলে 30 হচ্ছে উত্তর। সেটা এখানে বি অপশনে পাওয়া যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সহজ অঙ্ক ছিল। গড়টা নির্ণয় করে নিতে পারলে সহজ হয়ে গেল। 35 পর্যন্ত আমরা আজকে দেখলাম। তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা 35 পর্যন্তই রাখবো, এবং এর থেকে HW দেবো। এবার HW লিখে নাও। 21 দাগ থেকে 35 দাগ পর্যন্ত ফ্রেশ করে প্রত্যেকটা ছবি অঙ্কন করতে হবে, অঙ্ক কষে করতে হবে। তাহলে ছবি হবে লাল কালি দিয়ে, অঙ্ক কষে করবে নীল কালি দিয়ে। কালি মেনটেন করতে হবে, করে নির্দিষ্ট সময়ে খাতা জমা করে দিতে হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা।